সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ স্পাইন অ্যান্ড অর্থোপেডিক হাসপাতাল সুস্থ মেরুদণ্ড অনুষ্ঠানে। আমরা আসলে এই অনুষ্ঠানটিতে মেরুদণ্ডের যে বিভিন্ন ভাগগুলো রয়েছে, বিশেষ করে আমাদের যে সার্ভাইকেল বা ঘাড়ের যে মেরুদণ্ড রয়েছে সেটি বিষয় নিয়ে আজকে কথা বলবো। বিশেষ করে দুটি মেরুদণ্ডের মাঝখানে যে স্পেসটি বা ডিস্কটি রয়েছে সেটি যদি কোনোভাবে সরে যায়, মেরুদণ্ডের ঘাড়ের ডিস্ক বের হয়ে যাওয়া, এই বিষয়টি নিয়ে আলোচনা আসতে চাই। এই আলোচনায় আপনাদের সঙ্গে আমি যুক্ত আছি ডাক্তার অমিতা হাসান আজকে সঞ্চালনে, এবং আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শাহ আলম, চিফ কনসালটেন্ট, বাংলাদেশ স্পাইন অ্যান্ড অর্থোপেডিক হাসপাতাল। স্যার, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আপনাকে ধন্যবাদ। আমরা আসলে যে কথাটি বলছিলাম যে আমাদের মেরুদণ্ড, মানে আমরা যে বলি যে একটা আসলে শিক্ষা যেমন জাতির মেরুদণ্ড, সেরকম কিন্তু মেরুদণ্ড আমাদের জন্য সুস্থ রাখা জরুরি। এবং এই মেরুদণ্ডের যে কতগুলো ভাগ রয়েছে, বিশেষ করে আমরা ঘাড়ের যে হাড়গুলো রয়েছে, যেটা আমরা সার্ভাইকাল স্পাইন বলি, সেই জায়গাটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ ওই জায়গায় যদি কোনো ধরনের ডিস্ক প্রলাপস হয়, সেটি কিন্তু সমস্ত দেহে তার প্রভাবটি পড়ে, যেহেতু মেইন নার্ভগুলো এইটার মধ্যে দিয়ে নামছে। তো এই সার্ভাইকাল ডিস্ক প্রলাপস বা মেরুদণ্ডের ঘাড়ের ডিস্ক বের হওয়া নিয়ে আসলে আমাদের প্রাথমিক যদি কিছু তথ্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনি ঠিকই বলছেন যে আমরা মেরুদণ্ডের ঘাড়ের পোর্শন যদি আমরা চিন্তা করি, যেটা সার্ভাইকাল স্পাইন, মেরুদণ্ডের তো অনেকগুলো ছোট ছোট হাড় নিয়ে মেরুদণ্ড। সার্ভাইকাল পার্টে যেমন 7টা ভার্টেব্রা নিয়ে আমরা বলি যে সার্ভাইকাল পার্ট, ঘাড়ের পার্ট, এবং একটা হাড় যে কশেরুকা আর একটা হাড়ের সাথে যে লেগে থাকবে, এর মাঝখানে যে স্পেস, যেটা আপনি বলছেন স্প্রিংয়ের মতো কাজ করবে, এইটাই হলো আমাদের ডিস্ক। সার্ভাইকাল ডিস্ক প্রলাপস সাধারণত ঘাড়ের যে নিচের পোর্শন, অর্থাৎ কিনা 5 নম্বর, 6 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, এই 2 লেভেলে, অথবা 4 বা 5, এই লাস্টের যে 2টা বা 3টা স্পেস, এখান থেকে সাধারণত আপনার হলে ডিস্ক বের হয়ে থাকে। এবং এই ডিস্কগুলো যখন প্রাথমিক অবস্থায় বের হয়, আমরা যদি ছবিটা দেখি, আপনি দেখেন যেমন লাল টকটকা প্রথমটা, যেটা একটা নর্মাল ডিস্ক, এইটার সেখানে যে চতুর্দিকে অনেকগুলো লেয়ার, যেটা আপনার গ্রিন কালারের অনেক লেয়ার দ্বারা কিন্তু ওই লাল পোর্শনটা ডিস্কটাকে একদম আবৃত থাকে, এবং এটা একটা স্প্রিংয়ের মতো কাজ করবে। একটা সার্টেন লেভেল পর্যন্ত সে প্রেশার নিতে পারবে। আপনি দেখেন মাঝখানে যে ছবিটা আর প্রথমে যে ছবিটা, আমরা যদি বাম দিকের ছবিটা চিন্তা করি আমাদের সাইড থেকে, তাহলে দেখেন যখন নর্মাল ডিস্ক, তার ওই যে 2 পাশে যে স্পাইনাল নার্ভ, ওর মধ্যে কোনো রকমের কোনো প্রেশার নাই। মাঝখানে ডিস্কটা দেখেন সামহাউ ওটা একটু গোল ছিল, একটু কেমন যেন বাঁকায় ওভাল শেপের বের হয়েছে। বের হওয়ার পরে যে তার যে পর্দাগুলো, ওইটা চাপ দিছে ওই নার্ভের মধ্যে, চাপ দেওয়া আছে নার্ভ রুট। আরও যদি অনেক বেশি হয়ে যায়, রুট থেকে দেখেন আপনি একটু ভিতরের দিকে সে প্রায় কর্ডের মধ্যে প্রায় চলে আসছে। তো ছবিতে যদি আমরা কম্পেয়ার করি, যে ওই প্রথমে যে নর্মাল ডিস্ক আমরা দেখতেছি, সেখানে তার ব্যথা নেই আমাদের মতো। মাঝখানেরটা প্রথম অবস্থায় ঘাড়ে ব্যথা করবে। 3 নম্বরটা যে অবস্থা, হ্যাঁ এইটা দেখেন ওই রুট তখন কিন্তু হাতের দিকে যাবে। অর্থাৎ যদি সার্ভাইকাল ডিস্ক প্রলাপস হয়, প্রাথমিক অবস্থায় ওই মাঝখানের অবস্থায় থাকলে শুধু ঘাড়ে ব্যথা হবে। যখন একদম নার্ভ পর্যন্ত যাবে, তখন কিন্তু ঘাড় থেকে প্রথমে এলে কাঁধ, হাত পর্যন্ত যাইতে থাকবে। যদি এটা অনেক বড় ডিস্ক হয়, তাহলে দেখা যাবে এই ছবিতে দেখেন প্রথম অবস্থায় ঘাড়, তারপর হাত, এবং 2 হাতের দিকেও যেতে পারে। আবার একটা পার্শ্বে গেলে 1 হাতেও হতে পারে। ব্যথা প্রথম অবস্থায় ঘাড়, কাঁধ, হাতে যাবে। বেশিরভাগ প্রবলেম হলে দেখা যাবে যে তার অনুভূতি, হাতের মনে হয় সেন্সেশনটা যেন কেমন, চলতে পারবে না। কর্ড লেভেলে যদি চাপ থাকে, আমরা হলো মাইলোপ্যাথিক। এবং এই রোগীগুলো অনেক সময় বলেন, স্যার আমার হাতে মনে হয় যেন ময়লা লেগে আছে। এবং এটা অনেক সময় বেশি ডিস্কের সাথে, এবং যদি এটা বয়সজনিত পরিবর্তন থাকে, রোগী অনেক সময় তার ভারসাম্য হারিয়ে ফেলে। ব্যথা, হাঁটতে গেলে মনে হয় সে পড়ে যাবে, তার পড়ে যাওয়ার এরকম একটা অবস্থান থাকে। আরও যদি সিভিয়ার পর্যায়ে যায়, অনেক সময় তার কিন্তু প্রস্রাব পায়খানা বন্ধ হয়ে যায়, যেটা আমরা খুব ডেঞ্জারাস অবস্থা আমরা বলি। এই যে লাল পোর্শনে যে দাগটা দেখতে পাচ্ছেন, তার একটা হাতেও যেতে পারে, 2টা হাতেও যেতে পারে। উপরের ছবিতে আমরা বলছি অনেক সময় একদম নিচের দিকে, শুধু তার হাতের মধ্যে প্রবলেম, নিচের ডিস্কে যদি চাপ সমস্যা হয়। তো আমাদের এই যে ছবির সাথে রুগীরও কিন্তু রুগী আসে একইভাবে বলে। সো রুগীর হিস্ট্রি এটা খুব ইম্পর্টেন্ট, খুবই জরুরি। ঘাড়ের মধ্যে ব্যথার এখন প্রশ্ন আসতে পারে কারণ যেটাই হোক, যেমন আমরা দেখেন এক্সরেতে আমরা দেখতে পাচ্ছি যে তার যে লর্ডোসিস, অর্থাৎ সামনের দিকে যে বাঁকা থাকবে, মাঝখানে যে এক্সরেটা দেখেন সেটা নাই। আমরা যেমন মডেলের মধ্যে আমরা দেখা
ঘাটটা এরকম সোজা থাকবে, একটা কিন্তু কার্ভেচার হ্যাঁ কার্ভেচার থাকবে। এইটা কিন্তু সেরকম সামনের দিকে মনে হয় ঝুঁকে গেছে, ঝুঁকে গেছে, কারণ reverse। ওই যে দেখেন 5 এবং 6 আমরা অ্যারো দিয়ে দেখানোর চেষ্টা করেছি। জি, ওইটাকে ধরেন যদি আমরা আগেরটা যদি আমরা যাই তাহলে আগের আমরা বুঝতে ছবিটায়। পারবো, আগের ছবিটা আমরা একটু দেখতে চাই। যেমন এটা হলো এক্স রে, ডান দিকে দেখেন এমআরআই, হ্যাঁ এই যে গোলকে চেপে ধরে আছে। এইরকম পর্যায়ে কিন্তু রুগী কিন্তু হাঁটতে পারে না, এবং তাদের কিন্তু আর অনেক বেশি অসুবিধা হয়। অনেক সময় মনে হবে যে উনি স্বাভাবিকভাবে হাঁটতেছেন, কিন্তু তার ভিতরে অনেক ব্যথা, তার ঝিনঝিন টিংলিং নামনেস। আমি যে পরের স্লাইডটা যাই দেখেন এটা কিন্তু একটা অপারেশনের কেস। আচ্ছা, আচ্ছা, তার আগের slide। এই রোগীটা তার কিন্তু গলায় সাপোর্ট ছাড়া উনি হাঁটতে পারেন না, কিন্তু তার অনেক ব্যথা। মাঝখানেটা দেখেন আমরা অপারেশন করছি, তার হাঁটাটা কিন্তু স্বাভাবিক। আর ফাইনালি 1 মাস পরে তার গলায় কোনো সাপোর্ট নাই, কিছু নাই, Without support, সে উইদাউট সাপোর্ট normally আসতেছে, এবং তার যে টিংলিং নামনেস এরকম কিছু থাকে না। এটা অন্যটা, এটা আমাদের এখন দরকার নাই। এটা আমরা আমরা আগের স্লাইডটাতে আমরা থাকি। এইগুলো যেগুলো আছে অন্য কিছু। এখন আমাদের যেটা আসবে অপারেশনের যে কথা আমরা আসে, এই রোগীগুলো কিন্তু সবসময় যে অপারেশন লাগে তা না। ডিস্ক প্রলাপস মানে অপারেশন তা না। আমাদের এই ক্ষেত্রে যদি আমরা ডিস্কের কথা চিন্তা করি, যেমন কোমরের যে ডিস্ক সেটার কিন্তু প্রলাপস অনেক বেশি, অনেক বেশি পরিমাণ। কারণ হলো কি যে আমরা হাতে যতটুকু কাজ করি, আমরা যখন হাতের কাজ অনেক বেশি নেই, তখন কিন্তু লোড হলো কোমরের দিকে বেশি পড়ে। সেই জন্য আমরা ডিস্ক প্রলাপস কোমরের এবং ঘাড়ের, আমাদের ঘাড়ের ডিস্ক প্রলাপসের সংখ্যা অনেক কম, কিন্তু প্রবলেম হলো যে আমরা অনেক সময় ডায়াগনোসিস করতে পারি না। আমাদের ডায়াগনোসিসের ক্ষেত্রে থাকে কোমরের ব্যথার ডিস্ক যদি হয়, ডিস্কের একটা হিস্ট্রি থাকে যে স্যার আমি এরকম একটা ভারী কাজ করতে চেয়েছিলাম, আমি সামনে যুগে হঠাৎ করে কাজ করতে গিয়েছি, বড় ধরনের ঝাঁকি লাগলো, আমার একটা হাসি কাশি দিছি, প্রস্রাব পায়খানা করতে গিয়ে আমি স্ট্রেস দিয়েছি, আমার মনে হয় কোমরে ব্যথা হয়ে গেলো। আমাদের খুব কমন পেশেন্ট পাই বাথরুমে গিয়ে যখন গোসল করে, যখন বালতির থেকে আপনার মগ দিয়ে এরকম পানি নেবে, এরকম পানি নিতে স্যার আমি কেমন যেন একটা ব্যথা লাগলো, মনে হয় যে আমার যেন কি যেন একটা শব্দ হলো, ডিসকমফোর্ট। এইটা হলো খুব কমন সিনারিও। কারণ কি সকালের দিকে আমরা যারা কাজ টাজ করি, বিভিন্ন প্রফেশনাল লোক, তাদের একটু তাড়াহুড়া থাকে, হঠাৎ করে এরকম করতে গেল স্ট্রেসটা বেশি বললো, সেই ক্ষেত্রে কোমরের ব্যথা বেশি হয়। ঘাড়ের ব্যথাটাও ঠিক একই রকমই, কিন্তু আমাদের ক্ষেত্রে দেখা যায় যে ঘাড়ের ব্যথার অন্যতম কারণ ঝাঁকি। আমরা যখন রাস্তায় মানে গাড়িতে চলাফেরা করি, যারা হুন্ডা চালায়, যারা ধরেন খারাপ রাস্তায় যাচ্ছে, পিছনের দিকে সিটে বসে খুব ঝাঁকি লাগলো, এই যে জার্কিক মুভমেন্ট, এগুলো হলো আপনার হলো ডিস্ক প্রলাপস সাধারণত করে থাকে। জি, অসংখ্য ধন্যবাদ স্যার। আমি আসলে একটি বিষয় জানতে চাচ্ছি যে সার্ভাইকাল ডিস্কের আরেকটি ভীষণ গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে, যেটি আমরা বলি ট্রমাটিক, যারা হয়তো অনেক ভারী বোঝা বা বস্তু মাথার মধ্যে নিচ্ছেন যারা রয়েছেন, এবং একই সঙ্গে যে কথাটি বললেন যে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের অন্যতম একটি প্রোটোকল হচ্ছে সার্ভাইকাল যদি হয় তাহলে সার্ভাইকাল এটাকে প্রোটেকশন দেয়া, যাতে হাত পাগুলো আমাদের অবশ না হয়ে যায়। তো আসলে সাধারণত কারা এতে বেশি আক্রান্ত হচ্ছেন? একটা জিনিস যেটা আপনি বলছেন যে মাথায় বোঝা নেওয়া, এটা কিন্তু আমাদের এই ইন্ডিয়া সাবকন্টিনেন্ট, বাংলাদেশ, হ্যাঁ এগুলাতে হয়। আপনি যদি উন্নত বিশ্বে যান, তারা তো কখনো এভাবে মাথায় বোঝা নিয়ে যায় না। আমাদের এখানে যেমন যদি আপনি যান হলো সদরঘাট, দেখবেন যে লঞ্চে যারা আসতেছেন যাত্রী, প্রচুর লোক এরকম মাথার মধ্যে বোঝা নিয়ে ওঠানামা করছে। ঠিক ট্রেন স্টেশনেও তাই, বাস স্টেশনেও তাই। এখন এটা যখন বেশি পরিমাণ, যে ভদ্রলোক রেগুলার বোঝা নিচ্ছেন, ভর নিচ্ছেন, তাদের কিন্তু বেশি অসুবিধা হয় না, কারণ সে অভ্যস্ত। আমরা একটা কথা বলি আনঅ্যাকাস্টমড ওয়ার্ক, অর্থাৎ আমি যেটা অভ্যস্ত না করি না, হ্যাঁ হঠাৎ করে করতে গেলাম, শখ করে অথবা জেদ করে অথবা খুব বেশি প্রয়োজন, কোনো উপায় নাই করতে গেলাম, তখনই কিন্তু এই বিপর্যয়টা ঘটে তখনই। তা আমাদের দেশে ধরেন এটা একটা কারণ। আরেকটা হলো যেটা বললাম যে রুট, রাস্তাঘাট আমাদের অনেক সময় যখন খারাপ থাকে, ধরেন অ্যাক্সিডেন্ট হয়ে গেল, তখন কিন্তু এই ডিস্ক প্রলাপসের এটা সম্ভাবনা অনেক অনেক বেশি থাকে। স্যার একটি সম্পূরক প্রশ্ন আনতে চাই, যে সবার মনেই একটা প্রশ্ন যে রাতে শোয়ার সময় আসলে এই যে আমরা যে বালিশ বা পিলো ব্যবহার করি, সেটি উঁচু নিচু নিয়ে অনেক মিথ রয়েছে। ঘাড়ের নিচে কোনো সাপোর্ট লাগবে কিনা সেটি নিয়ে একটি ধারণা রয়েছে। আসলে এই শোয়াটি আদর্শিক কেমন হওয়া উচিত? সুন্দর। আমরা যেটা বলি যে আমাদের মেরুদণ্ডটা তো সামনে থেকে আমরা স্ট্রেট দেখি, কিন্তু মেরুদণ্ড আসলে স্ট্রেট না। আমি যদি এই মডেলটা আমি তাকাই, তাহলে আপনি দেখবেন যে এই যে আপনি যখন আপনার সামনে স্ট্রেট একদম সোজা, কিন্তু যখন আমরা পার্শ্বে দেখব, সাইড থেকে দেখব, তখন কিন্তু ঘাড়ের দিকে একটা কার্ভেচার
আবার এই পিঠ কোমরের আগ পর্যন্ত একটা কার্ভেচার, আবার একদম নিচের দিকে যদি আমরা যাই তার কিন্তু তার কার্ভেচারটা উল্টা, উল্টা, হ্যাঁ। অর্থাৎ কিনা সামনের দিকে একদম লর্ডের মতো। লর্ডোসিস এই জায়গাটায় কোমরের লর্ডোসিস, সামনের দিকে, forward ঘাড়ের bending, দিকে, right. এই দুইটা দিয়ে আমরা দাঁড়ানো আমাদের জন্য ইজিয়ার। এখন তাহলে আমরা যখন শুয়ে থাকবো আমরা তো যাবো এই যে কার্ভেচারটা মেনটেন হয় কি দিয়া, মাসেল দিয়া, তারপর আপনাদের জয়েন্টগুলো ফর্মেশন, ভিতরে আবার সাপোর্টিং টিস্যু দিয়ে। এখন যদি আমরা শোয়ার টাইমে এই ঘাটটাকে আমরা একটু লর্ডোসিস রাখতে চাই তাহলে কিন্তু আমরা একটা support, সাপোর্ট আমরা একটা দেব, support লাগবে। এবং সেই সাপোর্টটা হবে খুব উঁচুও না, খুব নিচুও না, খুব শক্তও না, আবার একদম নরম না। সো আমরা বলি ফার্ম, মোটামুটি মানে নরম এবং শক্তর মাঝামাঝি, একদম নরম না, এইরকম টাইপটা আমরা সাপোর্ট দিবেন। তদ্রূপ বিছানাটা ঘাড়ের সাথে যেমন আমরা পিঠের যেমন একটা সম্পর্ক রয়েছে, ওই যে একটা সিনক্রোনাস সিমেট্রি মেনটেন করার জন্য বিছানাটা হওয়া উচিত খুব শক্তও না, খুব নরম না, কিন্তু বিছানার সমান হতে হবে। সমান একটা বিছানায় যদি আমরা থাকি আর ঘাড়ের নিচে যদি আমরা একটা সাপোর্ট থাকে তাহলে কিন্তু আপনার ভালো থাকে। মানে আসলে এবং আমরা ধরেন একদম যেভাবে যদি আমরা চিত হয়ে বা উপর হয়ে শোয়া, উপর হয়ে অ্যাকসেপ্টেবল। বেশিরভাগ ক্ষেত্রে যদি আমরা সাইডে থাকি সেটা হলো মোস্ট প্রেফারেবল। এই প্রসঙ্গটি নিয়ে আমরা আসবো, তবে তার আগে একটা ছোট্ট বিরতি নিয়ে নিই। সুপ্রিয় দর্শক, বাংলাদেশ স্পাইন অ্যান্ড অর্থোপেডিক হাসপাতাল সুস্থ মেরুদণ্ড অনুষ্ঠান দেখছিলেন। একটা ছোট্ট বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। সুপ্রিয় দর্শক, বাংলাদেশ স্পাইন অ্যান্ড অর্থোপেডিক হাসপাতাল সুস্থ মেরুদণ্ড অনুষ্ঠানে আপনাদেরকে আরেকবার স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ডাক্তার অমিত হাসান। আজকে আমরা একটি ভীষণ গুরুত্বপূর্ণ বিষয়, বিশেষ করে মেরুদণ্ডের যে ঘাড়ের যে অংশটি রয়েছে তার যে ডিস্ক বের হয়ে যাওয়া, সেই বিষয়টি নিয়ে কথা বলছিলাম, যেটাকে আমরা সংক্ষেপে প্রোলাপস ইন্টারভার্টিক্যাল ডিস্ক অফ সার্ভাইকাল স্পাইন বলে থাকি। অতিথি হিসেবে অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শাহ আলম স্যার আমাদের সঙ্গে রয়েছেন। আমরা একটা বিষয় নিয়ে কথা বলতে চাই, সেটি আপনি এতক্ষণ এটা লক্ষণ, চিকিৎসা পদ্ধতি, কীভাবে নির্ণয় করে সেটি নিয়ে বলেছেন। এই ঘাড়ের সার্ভিক্যাল স্পাইনের যে ডিস্কের যে প্রোলাপস হয়, সেটি অপারেশনের ক্ষেত্রে কিন্তু ভয়টি আরেকটু বেশি, যেহেতু এটি একেবারেই ঘাড় মানে মাথার কাছাকাছি, এবং এক্ষেত্রে অনেক ভুল ধারণা রয়েছে অনেকের, যে আসলে এটি করলে পুরো শরীরে অবশ হয়ে যাবে কিনা। তো এই জায়গাটি থেকে আসলে কিভাবে আমরা কখন অপারেশন প্রয়োজন হয় এবং এর যে রিস্ক রয়েছে বা কিছু কমপ্লিকেশন রয়েছে, সেই বিষয়টি নিয়ে একটু শুনতে চাই। আপনাকে অনেক ধন্যবাদ। সার্ভাইকাল ডিস্ক প্রোলাপস আমাদের সার্জারি, একটা জিনিস আগেই আমি বলছি, অনেক ক্ষেত্রে বলে থাকি যে অনেক ক্ষেত্রে কিন্তু সার্জারি লাগে না। আমাদের একদম স্টেজটা আছে যে অনেক দূর অ্যাডভান্স থাকে, যেমন কোনোভাবেই তার ফিজিওথেরাপি, লাইফস্টাইল মডিফিকেশন সমস্ত কিছু করে, ওষুধপত্র খেয়ে, ব্যায়াম করেও ভালো হচ্ছে না, তখন আমরা সার্জারি করি। শতকরা এখানেও 80-90% কিন্তু অপারেশন ছাড়া ভালো হয়। সার্জারির ক্ষেত্রে নির্ভর করে যে ওই ডিস্কটা বের হয়ে কোন দিকে আছে, দুইটা হাতে যায়, মাঝখানে আছে, না যে কোনো বাম বা ডান পাশে আছে। আমরা কিন্তু পিছন দিক দিয়েও সার্জারি করি, সামনের দিক দিয়েও সার্জারি করি। ভয়, যখন আমরা পিছন দিক দিয়ে যাব, রোগী মনে করে শ্বাসনালী, খাদ্যনালী, বড় বড় ভেসেল, ওরা তো বড় বড় ভেসেল না বোঝে না, শ্বাসনালী খাদ্যনালীটা খুব বেশি ভয় পায়, তখন একটু ভীতি কাজ করে। কিন্তু ইদানিংকালে ধরেন আমরা পিছন দিক দিয়েও সার্জারি করি, এবং এই দুই ক্ষেত্রে সামনে বা পিছনে আগে যেমন অনেক কাটাকাটি করতাম আমরা, এখন কিন্তু কাটাকাটি খুবই কম। আমরা এন্ডোস্কোপ, মাইক্রোস্কোপ যেমন আমাদের সেন্টারে রয়েছে। ধরেন মডার্ন বিশ্বে এন্ডোস্কোপি এবং মাইক্রোস্কোপ এটা হলো সবচেয়ে বেশি অ্যাট্রাকটিভ। আপনি অনেক সময় বলে যে লেজারও ব্যবহার করা হয়, কিন্তু লেজার ইজ লিমিটেশন, খুবই স্কোপটা কম। কিন্তু ওপেন সার্জারি আমরা অনেক বড় কাটাকাটি করে এখন খুবই কমে গেছে। আমরা সামনের দিক দিয়ে যদি যাই, ডিস্ক প্রোলাপস বেশিরভাগ ক্ষেত্রে আমাদের প্রেক্ষাপটে আমরা সামনের দিয়ে বেশি করি। পিছন দিক দিয়ে করলে এন্ডোস্কোপ, জাস্ট একটা ছিদ্র করে। সামনের দিকে যদিও বড় স্ট্রাকচার রয়েছে, কিন্তু ভয়ের কিছু নাই। যারা সার্জারি জানে তাদের জন্য এটা কোনো ভয়ের কিছু নাই। আর আমরা ইদানিং খেলে মাইক্রোস্কোপ ব্যবহার করি, যা আমরা এই ডিস্কটা কতটুকু ডিস্ক আমরা অনুধাবন করতে পারি এমআরআই দেখে। কিন্তু অনেক সময় দেখা যায় এমআরআই খুব খারাপ, রুগী আবার খুব ভালো, আবার দেখা যায় যে রুগী খুব ভালো, এমআরআই খুব খারাপ। যে কারণের জন্য অনেক সময় রুগী না নিয়ে এসে দেখা যায় অ্যাটেন্ডেন্ট পাঠাইছে আপনার এমআরআইটা নিয়ে,
তা আমরা বলি যে না, রোগী এবং এমআরআই দুটাকে দুটোই দেখতে হবে। সমন্বয় দরকার। ভয়াবহতা নাই বললেই চলে এখন, কারণ ওই যে বললাম যে আপনি যদি সঠিক সার্জনের কাছে যান, যে সেন্টারগুলোতে আপনার অ্যাভেলেবল জিনিস রয়েছে, ফ্যাসিলিটিস রয়েছে, সেখানে আপনি ভয় মানে নাই বললেই চলে। আমাদের সেন্টারে যেমন আমরা লোকেশনটা দেখা যায় সিয়াম, আমাদের সেন্টারে 4টা সিয়াম আছে। আমার মনে হয় বাংলাদেশের কোনো সেন্টারে একই সেন্টারে 4টা সিয়াম নেই। আমাদের এখানে নিউরো মনিটর, ধর নিউরো মনিটর আমরা ডিস্ক প্রলাপসে সাধারণত করি না, কিন্তু সার্ভাইকাল যদি কোনো ডিফর্মিটি থাকে, একটা বাঁকা আছে, তারপরে ধরেন সামনের দিকে বা সাইডে বাঁকা, ওই সমস্ত ক্ষেত্রে জন্মগত কোনো ত্রুটি আছে, যদি থাকে। ওই ক্ষেত্রে যেমন নিউরো মনিটরিং সিস্টেম ওগুলো আমাদের কাছে আছে। আর আমরা যখনই সার্জারি করি, সেটা সামনে হোক পেছনে হোক, যদি এক্সাক্ট লোকেশনটা আমরা এবং কোন পার্শ্বে আছে, কতটুকু আছে, এইটা যদি আগেই আমরা নির্ণয় করতে পারি, তাহলে সার্জারি আপনার ইজি হয়ে যায়। অনেক সহজ। আমাদের সেন্টারগুলোতে আমরা রেগুলার প্র্যাকটিস করতেছি এবং আমরা ইদানিংকালে ধরেন কাটাকাটি খুবই কম, এন্ডোস্কোপ অথবা মাইক্রোস্কোপ আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি, যে কারণে যে রুগীর যে ভীতি, এটা অনেকটাই এখন কম, অনেকটাই কম। জি, যে খুবই চমৎকার করে বলেছেন। এবং আমরা একেবারেই শেষ পর্যায়ে আমরা আসলে আপনার কাছ থেকে যে ঘাড়ের বিশেষ করে সার্ভাইকাল যে স্পাইনটি রয়েছে তার যত্নের জন্য কি করা প্রয়োজন সে প্রসঙ্গে নিয়েও বলেছি। আমরা জাস্ট একটি টেক হোম মেসেজ নিয়ে যেতে চাই যে ঘাড়ের যত্নটি কিভাবে আসলে ধন্যবাদ। দুটি কথা। একটা হলো যে প্রোটেকশন তো অবশ্যই খুব ইম্পর্টেন্ট। আমরা যখন রোড সেফটি রাস্তায় যাব, যারা হোন্ডা চালান তারা যেন খুব বেশি ঝাড়কি মুভমেন্ট না হয়, এটা ট্রাই করবো। কারণ যে অলরেডি কিছু ব্যথা থেকে অনেক সময় আমরা বলি একটু সার্ভাইকাল কলার ফর দ্য টাইম বিং সাপোর্ট রাখার জন্য। লং টাইম যারা কম্পিউটারে কাজ করেন, খুব ইম্পর্টেন্ট। ইদানিং আমরা সবাই মোবাইল ব্যবহার করি এবং এই যে হাতে ধরে যে আমরা টেস্ট, আমরা বলি হ্যাঁ মানে আমরা বলি যে হ্যান্ড নেক সিনড্রোম, হাতের কারণের জন্য ঘাড়ে সমস্যা। এবং আপনি ধরেন ঘাটটা স্বাভাবিকভাবে যখন আছি আর সামনে যখন বাঁকা করি, অনেক লোড পড়ে, ডিস্কের মধ্যে চাপ পড়তে থাকে, অনেক লং টাইম থাকলে পেছনে আপনার মাসেলগুলো দুর্বল হয়ে যাবে। যারা লং টাইম কম্পিউটারে কাজ করে, আমরা বলবো যে কম্পিউটারের এই যে হাইটটাও যেমন তার মনিটর চোখের লেভেলে থাকা উচিত, একদম এরকম করে কাজ করবে না। আবার হাতগুলো আমরা যদি মানে কি বলে সাপোর্ট না ছাড়া, মানে আমাদের কিবোর্ড উইথ সাপোর্ট ব্যবহার করা উচিত। মানে হাত এমনিভাবে আমরা করবো না, এরকম একটা সাপোর্ট রেখে যদি আমরা করি, তাহলে আপনি যে মাসেলগুলো যে ড্র্যাগিং ফোর্স, এটা আপনি থাকবে না, মাসেলগুলো বেশি স্ট্রেস পড়বে না, দুর্বল হবে না, এইরকম ফ্যাটিক বলি আমরা, এইটা যদি না থাকে তাহলে আপনার ডিস্ক প্রলাপস কম হবে। শোয়ার ক্ষেত্রে আমরা বলি যে আপনি অবশ্যই বালিশ ব্যবহার করেন, খুব উঁচুও না খুব নিচুও না, এই ধরনের বালিশ। আপনি যখন ঘুমের থেকে উঠবেন, যে কোনো একদিকে কাত হয়ে শুয়ে, যাতে পুরা মেরুদণ্ডটা আপনার সেফ থাকবে। আমরা আসলে মানে এই তথ্যগুলোই আসলে সবার জন্য আর দুইটা জিনিস যেটা আমরা সবসময় বলে থাকি, যারা স্মোক করে তাদের স্মোক করা বন্ধ, এবং যারা মদ্যপান করেন তাদের মদ্যপান করা বন্ধ। জীবনধারা পরিবর্তন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা সার্ভাইকাল স্পাইনের যে ডিস্ক বের হওয়ার নিয়ে যে তথ্যগুলো পেলাম এবং সচিত্র কিছু চিত্র আমরা দেখলাম, নিশ্চয়ই আমরা পরবর্তীতে মেরুদণ্ডের অন্যান্য অংশ নিয়ে কথা বলবো। সে পর্যন্ত আপনাকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ এবং আমাদের দর্শকদেরও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা একেবারে শেষ পর্যায়ে সুস্থ মেরুদণ্ড, আমরা যেরকম একটা সুস্থ জাতির জন্য যেরকম শিক্ষা দরকার, সেরকম মেরুদণ্ড সুস্থ রাখার জন্য কিন্তু আমাদের কিছু হেলথ টিপস দরকার, এবং সেই টিপসগুলো আজকে আমাদের অতিথির কাছ থেকে আমরা পেয়েছি। সবাই ভালো থাকবেন, নিজের মেরুদণ্ডের যত্ন নেবেন, শুভকামনা করবেন।